পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে আটক করার সময় তাদের সাথে থাকা ব্যাগেজের মধ্যে এই জিনিসগুলো ছিল। আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একদিনে মামলার বন্যা ছড়িয়ে গেছে। ভারত সরকার পরিস্থিতি খারাপ যদি দেখেই অলরেডি বাংলাদেশ সরকার থেকে কিন্তু একটা ব্রিফিং গেছে, শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাইও দিতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সাম্প্রতিক সময়ে ইতিমধ্যে জেনে গেছেন আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান তারা গ্রেপ্তার হয়েছেন পালাতে গিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হলো তারা টাকার বস্তা সহকারে আটক হয়েছেন। তারা যখন পালাতে গিয়েছিল সালমান এফ রহমান এবং আনিসুল হক তারা টাকার বস্তা সহকারে ভারতে নিয়ে যেতে চাইছিল, তখনই তাদেরকে আটক করে নৌবাহিনী। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যেই তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। যাই হোক, এই দুইজনের এখন কি পরিণতি হতে চলেছে সেই সাথে আপনারা জানতে পারবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অহরত মামলা হতেই চলেছে, মানে হয়েই যাচ্ছে মামলা। প্রতিদিন 10-15টা করে মামলা হচ্ছে। ধারণা করা যাচ্ছে আগামী 2-1 মাসের মধ্যে তার নামে 550টির মতো মামলা হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, একটা কথাই বলা যায়, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনো দিন আসতে পারবে না। যাই হোক, বেশি কথা না বলি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই, আপনারাই নিজে কানে শুনুন তাই তিনি কি বলতেছেন নাইম ভাই। তো আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একদিনে মামলার বন্যা ছড়িয়ে গেছে। আর এই মুহূর্তে যিনি আমাদের আইন উপদেষ্টা আছেন বা এই মুহূর্তে যিনি কাজ করছেন ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি যেই ভাষায় কথা বলছেন, বাংলাদেশের মানুষ যেই ভাষায় কথা বলছে, আরে বেগম খালেদা জিয়ারে নিয়ে আমি 101 বার আমার ভিডিওতে বলছি ওনারে মিনিমাম লেভেলে চিকিৎসা করার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন নেত্রী, কিন্তু কে শুনছে কার কথা? আনিসুল হক বলছে এটা সুযোগ নাই। তো আজকে তোমার অবস্থা কি আনিসুল হক? আর নেত্রীর নামে আজকে যতগুলা মামলা হয়েছে, এই মামলাগুলার সঠিক বিচারও হবে। ইভেন এমনও দেখতে পারি যে ভারত সরকার পরিস্থিতি খারাপ যদি দেখেই অলরেডি বাংলাদেশ সরকার থেকে কিন্তু একটা ব্রিফিং গেছে, শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাইও দিতে পারে। কারণ ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো আছে বা কূটনীতির যে কিছু রুলস আছে, সেই রুলসে কিন্তু ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য। এখন ভারত কি এটা নিয়ে রিস্ক নিবে নাকি নিবে না, আসুন দেখি কি মামলাগুলো হয়েছে। 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পর আজকে শেখ হাসিনার নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে 2টি হত্যা মামলা, অপহরণ মামলা, গুমের মামলা, নানান ধরনের মামলা। শুধু তাই না, বাংলাদেশের আদালতের বাইরে তার নামে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি অভিযোগ এসেছে। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা তৈরি করা হয়েছিল, আজকে সেই ট্রাইব্যুনালেই আজকে আপনি নিজে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াই গেছেন। দর্শক, জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতা গণ আন্দোলনে রাজধানীর মিরপুর কলেজ ছাত্র ফয়জল হোসেন রাজন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 24 জনের নামে হত্যা মামলা হয়েছে। সিএমএম আদালতে মামলাটি করা হয়েছে। আর এই মামলাটির অন্যতম আসামিদের মধ্যে নাম আছে সালমান এফ রহমান, আটক হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী কালামাগুর আসাদুজ্জামান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। কাফরুল থানাকে মামলাটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে রাজধানীর উত্তরা থেকে 9 বছর আগে গুম করার অভিযোগে শেখ হাসিনাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 5 জনের বিরুদ্ধে একটা গুমের মামলা করেছে ভুক্তভোগী নিজেই। তারপরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলের সুমু চৌধুরীর আদালতে এই মামলাটার আসে। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানা পুলিশকে মামলাটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছে। এর আগে শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। রাজধানীর একজন ব্যবসায়ী এই মামলাটি করেছে। আর তার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা অভিযোগ করা হয়েছে। ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগটি করেছে সাভারে নিহত এক শিক্ষার্থীর বাবা। আবেদনকারীর পক্ষে আইনজীবী বলছেন যে নিয়ম অনুযায়ী এখন অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা যাচাই করবে তদন্ত সংস্থা, এরপর মামলার জন্য পাঠানো হবে ট্রাইব্যুনালে। তো আমরা যতটুকু দেখছি, আন্তর্জাতিক অপরাধ আদালতেও তার বিরুদ্ধে একটা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে IRGC-তে। জাতিসংঘ বলছে প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত করতে। ভাবা যায়, শিক্ষা নেন, শিক্ষা। আজকে রাজনীতিবিদদের জন্য বিশাল একটা শিক্ষণীয় সময় আসছে। দেশের জন্য রাজনীতি করা এই দেশের মানুষ ছেড়েই দিছে।
আন্দোলন পর্যন্ত ভালোই থাকে, নেতা হওয়ার আগ পর্যন্ত ভালোই থাকে, নেতা হওয়ার পরে কেন জানি না এই চেয়ারটাতেই সম্ভবত সমস্যা, দুর্নীতি, লুটপাট এগুলোর মধ্যে জড়িয়ে যায়। আর আরেকটা কমন সমস্যা আছে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির মধ্যে, সংবিধানকে ব্যবহার করে এটা করছে নাকি দলগুলো নিজেদের ক্ষমতা বলে করছে আমি আম নট শিওর, যে আপনি যদি রাজনৈতিক সরকারের একজন সদস্য হন, ধরেন আপনি 300 জন এমপির মধ্যে একজন হন, আমার দল কোনো অন্যায় করলে পার্লামেন্টে আমি এটা নিয়ে কথা বলতে পারবো না, বাট ওয়াই? এটার বিরুদ্ধে আপনি ভোট দিতে পারবেন না, বাট ওয়াই? অন্যায়টাকেও অন্যায় বলা যাবে না, ন্যায়টাকেও ন্যায় বলা যাবে না। এটা আওয়ামী লীগ না, আওয়ামী লীগ বিএনপি বাকি দলগুলো একটা সিস্টেম করে রাখছে মানে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। এটার পরিবর্তন হওয়া দরকার, কারণ একজন মানুষ সবসময় সঠিক পথে চলে না, যখন সে ভুল পথে চলে তার পাশের মানুষটা, যে কাছের মানুষ, সেই তো ভুলটা ধরাই দেয়। নাকি আপনার পরিবারের একটা সন্তান বিপথে চলে যাচ্ছে, আপনার ভাইটা, আপনার বোনটা, অথবা আপনার সন্তানটা, তো আপনি কি করবেন? তারে শাসন করবেন, শাসনের অধিকার না থাকলে তারে বোঝানোর চেষ্টা করবেন। আর সেই বোঝানোর ফলে যদি এমন হয় আমার মতন 5 বছরের দেশে যাওয়াটা বন্ধ হয়ে যায়, তো কেমন হয়? দিন শেষে যখন আজকের এই পরিণতি ভোগ করছেন, খুব বেশি কষ্ট লাগছে না? মনে হচ্ছে এগুলো আপনারা প্রাপ্য ছিলেন, কারণ আমার কাছ থেকে আমার পরিবারের 5টা বছর সময় কেড়ে নিয়েছেন। আজকে আপনারা সেই দিনগুলো এনজয় করেন, আর বাকি যে রাজনৈতিক দলগুলো আছে আগামী দিনের জন্য আপনারা এখান থেকে শিক্ষা নেন, কারণ সময় ঘুরে ফিরে আবার কিন্তু আসবে। ভয়, যে ভয় দিয়ে দীর্ঘদিন যাবৎ প্রশাসনকে ব্যবহার করে, বিচার বিভাগকে ম্যানিপুলেট করে, মন যা চায় তাই করেছিল আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতা নেত্রী, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন যে পদ পদবীর নেতারা বা প্রশাসনের কর্মকর্তারা, প্রত্যেকের মনে ভয় জেঁকে বসেছে। আর ভয়টা কোন লেভেলে হলে সালমান এফ রহমানের মতন একজন দরবেশ মাথার চুল কালার কইরা দাড়ি কামাইয়া ভারতে পালানোর চেষ্টা করছিলেন, আর যে ড্রেসে তিনি আটক হয়েছেন, খুবই আশ্চর্য হয়েছি। তো প্রশ্ন হচ্ছে, কি নিয়ে আসলে তিনি ভারত যাচ্ছিলেন? আমাদের আজকের ভিডিওতে ভারত পালানোর আগে কি নিয়েছেন? ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর দেখেছেন, যে সকল এমপি মন্ত্রীরা বাংলাদেশ ছেড়েছে তাদের মধ্যে অনেকেই লাগেজ ভর্তি করে বিলিয়নস অফ ডলার, টাকা, স্বর্ণমুদ্রা নিয়ে কিন্তু দেশ ছাড়ার চেষ্টা করেছেন। এর মধ্যে লোটাস কামাল অন্যতম। প্রশাসনিক অনেকজন কর্মকর্তা আটকও হয়েছেন। আমির হোসেন আমুর বাসা থেকে বিদেশি মুদ্রা, বাংলাদেশি টাকা সহ 5 কোটি টাকা আটক। তো মোটামুটি এই টাকাগুলোকে তারা বিপদের দিনের জন্য সম্ভবত ক্যাশ করে রাখছিলেন। এবার আসুন সালমান এফ রহমান কি নিচ্ছিলেন। আজকে সোশ্যাল মিডিয়াতে একটা মজার কৌতুক দেখছেন, যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যখন কোস্টগার্ড আটক করেছিল, সালমান এফ রহমান যে তার সাথে আছে সেটা তিনিই নাকি দেখাই দিয়েছিলেন। আসলে কিন্তু এক দেখায় সালমান এফ রহমানকে চিনার কোনো কারণ নেই, তার যে আউটলুকিংটা ছিল। তো যাই হোক, এই দুই বন্ধু পালানোর সময় লাগেজে করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, তাও 12টি দেশের বৈদেশিক মুদ্রা সাথে নিয়েই ভারতে যাচ্ছিল। সম্ভবত সব কিছুই সেট আপ ছিল, যে সদরঘাট থেকে কোথায় যাবে, সেখান থেকে কোথায় যাবে, এরপর কে বা কাহারা তাদেরকে দেশ থেকে সহযোগিতা করবে, একটা নীল নকশা ছিল, কিন্তু নকশারে কাইটা দিছে। বলা হচ্ছে যে গতকালকে আমাদের যে কোস্টগার্ডরা তাদেরকে আটক করেছে, আটক করার সময় তাদেরকে তল্লাশি করেছে, আর তল্লাশি করার পর ব্যাগ ভর্তি 12টি দেশের বৈদেশিক মুদ্রা তাদের সাথে পাওয়া গেছে। আর তাদেরকে যেই মামলাতে আজকে আদালতে নেওয়া হয়েছে, ভাবা যায় যে 10 দিনের রিমান্ড মঞ্জুর করছে। ডিবি হারুনের শাস্তি হিসাবে এতটুকু দেওয়া যাইতে পারে যে তুমি এক কাজ করো, তথ্য আদায় করো। কি তথ্য? তুমি যাদেরকে সার্ভ করছো, যাদের কথায় সাধারণ মানুষকে হয়রানি করছো, অন্যায়ভাবে হত্যা করছো, টর্চার চেলে মানে আইনা নির্যাতন করছো, এখন অরিজিনালি কিছু দায়িত্ব পালন করো। আর এটা ডিবি হারুন বরাবরই খুব ভালো পারে। তো আমার মনে হয় যে ডিবি হারুনের পানিশমেন্ট হওয়া উচিত। এই মুহূর্তে আওয়ামী লীগের যে সকল দুর্নীতিবাজ মন্ত্রী এমপিরা আটক হয়েছেন বা নেতারা আটক হয়েছেন, তাদের কাছ থেকে তথ্য আদায়, ডিবি হারুনকে দায়িত্ব দেওয়া, সঠিক দায়িত্বটা কিন্তু পালন করবে। তো তাদেরকে যেই মামলাতে আজকে রিমান্ডে নেওয়া হয়েছিল, আদালতে নেওয়া হয়েছিল, আদালত থেকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সেটা হচ্ছে গত 14ই আগস্ট আপনার নিউ মার্কেট থানার হত্যা মামলার রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া এসব তথ্য উল্লেখ করেন। মানে আজকেই তাকে এই মামলাতে রিমান্ডে নেওয়া হয়েছে। সালমান এফ রহমানের কাছ থেকে 12,624 ইউএস ডলার, 620 সুইস ফ্রাঙ্ক মানে সুইজারল্যান্ডের টাকা, 8,500 দিরহাম, সম্ভবত এটা দুবাইয়ের পয়সা,
13 লাখ উজবেকিস্তানের সোম, 11,650 রিয়াল সৌদি টাকা, 779 সিঙ্গাপুরি ডলার, 150 পাউন্ড যেটা যুক্তরাজ্যের বা যুক্তরাজ্যেরই, 1321 ইউরো, বাংলাদেশি টাকা ছিল 50,000 টাকা, 50,000 টাকা, আর 6,230 হচ্ছে ভুটানের গুলট্রাম, ভারতীয় টাকা হচ্ছে 1,000 রুপি, 3,320 থাইল্যান্ডের বাথ মুদ্রা জব্দ করা হয়েছে। তাছাড়াও তার কাছ থেকে সবুজ রঙের 5টি এবং কূটনৈতিক একটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। এছাড়া আনিসুল হকের কাছ থেকে 17,512 ইউএস ডলার, 726 সিঙ্গাপুরের ডলার এবং 3টি কূটনৈতিক পাসপোর্ট তাদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। বলা হচ্ছে গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে আটক করার সময় তাদের সাথে থাকা ব্যাগেজের মধ্যে এই জিনিসগুলো ছিল। আপনি দেখেন যে যাদের বিরুদ্ধে একটা মানুষ টু শব্দ করতে পারতো না, গোলাম মাওলা রনির মতন একজন রানিং এমপি পদ হারাই ফেলছিল, ভাবা যায়। সেই সালমান এফ রহমানের জন্য আজকে যে হত্যা মামলা তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, একজন আইনজীবী ছিল না। আমি অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই দৃশ্যটাই বলতে চাই বারবার, ভাই দেখেন, আমি আমার দলের নেতাকর্মীদের অনেক বলছি, আমার ভিডিও আপনারাই তো দেখতেন, ইশারা ইঙ্গিতে যতটুকু পারছি বুঝাইছি যে অত্যাচার কইরা কেউ দীর্ঘদিন থাকতে পারে না। ভাইবানে যে অত্যাচারী ভাবে তার জীবনে কোনো পরিণতি আসবে না, কিন্তু আজকে পরিণতি দেখেন। এই সালমান এফ রহমান আওয়ামী লীগে আসার আগেও তার ব্যবসা বাণিজ্য দিয়া মোটামুটি ভালো ছিল, তবে এই ব্যক্তি 2007 সালে দুদকের মামলার আসামিও ছিল, দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী। আর আনিসুল হক এই যে উত্থান, এই যে পয়সা, এই যে আইন নিয়ে খেলতে খেলতে বেগম খালেদা জিয়ার নিয়ে অনেক খেলা খেলছে, আজকে সেই খেলা তোমার উপরে আইসা পড়ছে। পালানোর পথ পাবা না, এই যে কথাগুলা বলতো, হাহা রিয়েক্ট দিতেন আনিসুল হক সাহেব, আজকে কি অবস্থা। তো ইতিমধ্যে বিএনপিও বিভিন্ন জায়গায় যে অপকর্ম শুরু করে দিচ্ছেন কিছু নেতাকর্মী, যদিও বিএনপির হাইকমান্ড থেকে তাদেরকে বরখাস্ত করা হচ্ছে, তবে শুধুমাত্র বরখাস্ত না, আওয়ামী লীগও শুধু এই কাজটাই করতো, ধরা খাইলে বরখাস্ত। আমি মনে করি, আমি তখনও বলছি এখনও বলি, অপরাধ যেই করুক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে তারে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, তাহলে দলের ইমেজটা ভালো থাকে। আজকে এদেরকে আদালত থেকে বের করে নেওয়ার সময় পাবলিক পচা ডিম ছুঁড়া মারছে, ভাবা যায়। এই সালমান এফ রহমানের এই আনিসুল হক, এই আইন তারা তৈরি করছে, এখানে অনেক আইন, তো আজকে এনজয় দেয় সেই আইন। দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। দল করি বলে এদের বিচার চাইব না তা না, বরাবরই বলছি যে রাজনীতি হবে দেশের জন্য, রাজনীতি হবে দশের জন্য। তবে বাংলাদেশের রাজনীতি গত 53 বছর দুই দলের যারা প্রধান আছেন তাদের নাম ভাঙাইয়া, তাদের কোট লাগাইয়া এই দলগুলোতে আসলে রাজনীতির বদলে চলছে লুটপাট। আর প্রতিবারই এরকম শিক্ষা হয়। ওবায়দুল কাদের সেই আর্মির সময় 111-এর সময় বলছিল এই সিচুয়েশনটা ছিল রাজনীতিবিদদের জন্য পাঠশালা। তো পাঠশালা থেকে খুব বেশি শিখতে পারে নাই ভালো ছাত্র না, এবার শিখবে। দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সাংবাদিক নাইম ভাই তিনি কি বলতেছেন শেখ হাসিনার মামলা বিষয়ে এবং আনিসুল হক এবং সালমান এফ রহমানের গ্রেপ্তারের বিষয়ে। তাদের দুইজনকে রিমান্ডে নেওয়া হয়েছে অনেক গোপন তথ্য বের করার জন্য। এই গণহত্যার সঙ্গে আরো কিভাবে তারা জড়িত ছিল, আরো কারা কারা জড়িত, এবং টাকার বস্তা সহকারে তারা যে আটক হলেন, আরো কত টাকা বিদেশে পাচার করেছেন সেই সব হিসাব নেওয়ার জন্য, সেই সব গোপন তথ্য বের করার জন্য। এবং সেই সাথে শেখ হাসিনার নামে মামলা হয়ে যাচ্ছে, হত্যা মামলা, প্রতারণার মামলা, দুর্নীতির মামলা হয়ে যাচ্ছে। মানে একটা কথায় বলা যায় আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন হয়তো অংশগ্রহণ করতে পারবে না। যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, এ সম্পর্কে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকলে জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে নির্দ্বিধায়। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।